৫ দিন পর নার্সিং হোম থেকে ফিরে রণদীপের হাত ধরে বাড়ির দরজায় পা রাখতে রাখতে গোপনে আরও একবার কাপড়ের আঁচলে চোখের জল মুছলেন সুজাতা দেবী। চোখের জল আজ কিছুতেই যেন বাঁধ মানছে না। তাকে ডিসচার্জ করিয়ে গাড়িতে ওঠানোর সময়ও চোখের জলকে ধরে রাখতে পারেননি তিনি। রণদীপ মানে রনি তখন নিজের রুমাল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিয়ে বলেছিল, এভাবে কেঁদো না মা, তোমাকে কাঁদতে দেখলে আমার খুব কষ্ট হয়। নিজেকে সামলে নিয়ে সুজাতা দেবী বলেছিলেন, আর কাঁদবো না। আসলে আজ তোর বাবার বলা কয়েকটা কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে। সব বুঝতে পেরেছিল মানুষটা চলে যাওয়ার আগে, তাই তো আমার হাত ধরে বলে গিয়েছিল, রনিকে রেখে গেলাম তোমার জন্যে। ও তোমাকে ঠিক দেখে রাখবে, তোমার কোনো কষ্ট হতে দেবে না ও। কিন্তু আশ্চর্য কি জানিস, একবারও মুখে শুভর নাম উচ্চারণ করেনি। রণদীপ বলেছিল, ছেলে মাকে দেখে রাখবে, এটাই তো স্বাভাবিক। তুমি এসব ভাবনা ছেড়ে এখন আরাম করে গাড়িতে বসো। দীপ্তি এর মধ্যে দুবার ফোন করেছে দেরি হচ্ছে বলে। ঠোঁটের কোণে হাসি এনে সুজাতা দেবী বলেছিলেন, পাগলি মেয়ে একটা, বড় বেশি চিন্তা করে সব কিছু নিয়ে। আমি বাড়ি গেলেই আমাকে নিয়ে অস্থির হয়ে উঠবে। সুজাতা দেবীর অনুমান মিথ্যে নয়। তার একটু জ্বর হলেও তাকে নিয়ে অস্থির হয়ে পড়ে দীপ্তি। তিনি বাড়ি ফিরতেই তাকে নিয়ে যথারীতি ব্যস্ত হয়ে পড়েছে দীপ্তি। সুজাতা ফিরবেন বলে ডাব আনিয়েই রেখেছিল সকালে রনিকে দিয়ে। এখন ডাবের জলের গ্লাসটা সুজাতার মুখে ধরে বলল, তোমার এখনো হাত পা ধোয়া হয়নি, গ্লাসে হাত দিতে হবে না তোমায়, আমি ধরছি। তুমি জলটুকু খেয়ে নাও, তারপর বাথরুমে যাবে। বাধ্য মেয়ের মতো ডাবের জলটুকু খেয়ে নিলেন সুজাতা। গ্লাসটা হাত থেকে নিয়ে দীপ্তি বলল, তোমার একটা নাইটি আর গামছা রেখে এসেছি বাথরুমে, তাড়াতাড়ি ঢুকে যাও, না হলে ভাত খেতে দেরি হয়ে যাবে। আর কথা না বাড়িয়ে বাথরুমের দিকে পা বাড়ালেন সুজাতা। শাওয়ারের তলায় দাঁড়িয়ে শরীরটা ঠান্ডা হলেও মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। বারবার একটা কথাই মনে হচ্ছে, রনি ফোন করে শুভকে তার শরীর খারাপের কথা জানায়নি, এটা হতেই পারে না। রনি তেমন দায়িত্ব জ্ঞানহীন নয়। তার মানে কি সব জানার পরেও একবারের জন্যও মাকে দেখতে আসতে মন হয়নি তার? বাকি দিনগুলোতে অফিস থাকলেও শনি ও রবিবার ছুটি থাকে ওর। আজ তো রবিবার, আজও কি একবার আসতে মন হলো না মাকে দেখতে? নিজের গর্ভে ধারণ করেছিলেন যে ছেলেকে, তার আজ এই রকম আচরণ। সবই তার ভাগ্য। সুজাতা দেবীর চিন্তা বেশি দূর গড়াতে পারল না। বাইরে থেকে দীপ্তির হাঁক শোনা গেল, বেশিক্ষণ জল ঘেটো না মামুনি, সবে সুস্থ হয়েছ, এখনই ঠান্ডা লেগে গেলে বিপদ। তাড়াতাড়ি শাওয়ার বন্ধ করে সুজাতা ভেতর থেকে বললেন, এই তো হয়ে গেছে, আমি গা মুছেই বেরিয়ে যাচ্ছি। ২-৩ মিনিট পরই বাথরুম থেকে বেরিয়ে এলেন সুজাতা। দুপুরে খাওয়া দাওয়ার পর নিজের বিছানায় শরীর এলিয়ে দিতেই যত পুরনো কথা মনে পড়ে যাচ্ছে সুজাতার। শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি একই পাড়ায় হওয়ায় খুব ভালো করেই চিনতেন তিনি স্বামী রঞ্জন দত্তকে। বিয়ের আগেই শ্বশুরবাড়ির সব খবরও জানতেন। মাত্র ২৩ বছর বয়সে লিভার ক্যান্সারে স্ত্রী জয়শ্রী মারা যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রঞ্জন দত্ত। একদিকে স্ত্রী বিয়োগের কষ্ট তো ছিলই, তারপর আবার ২ বছরের ছেলে রনিকে নিয়ে মহা আতান্তরে পড়েছিলেন তিনি। রঞ্জনের বয়স তখন সবে ২৯। জয়শ্রীর রোগ ধরা পড়তে দেরি হয়েছিল, কিন্তু ধরা পড়ার পর যথাসাধ্য চিকিৎসা করিয়েছিলেন রঞ্জন। টানা ১ মাস নার্সিং হোমে থাকার পর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন জয়শ্রী দত্ত। রঞ্জন দত্তের পাশে সেদিন বিধবা মা ছাড়া আর কেউই ছিল না। রঞ্জনের ৩ দাদাই আলাদা আলাদা বাড়ি করে নিয়ে নতুন করে সংসার পেতেছিলেন বর্ধমান শহরের ভিন্ন ভিন্ন জায়গায়। কেবল রঞ্জন দত্ত একা স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে রয়ে গিয়েছিলেন রায়পুরের পৈতৃক ভিটে। জয়শ্রীর মৃত্যুর পর বছরখানেক যা হোক করে সংসার সামলানো ও ছোট্ট নাতিটার দেখাশোনা করেছিলেন রঞ্জনের মা মিনতি দেবী। কিন্তু প্রথমে স্বামীর মৃত্যু,
আর তার ২ বছর পরই বৌমার মৃত্যুতে মন ভেঙে গিয়েছিল তার। মানসিক চাপের কারণে শরীরও আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল। এদিকে রনির দামালপোনাও দিন দিন বাড়ছিল। সব দায়িত্ব বহন করতে আর পারছিলেন না তিনি। তাই ছেলেকে দ্বিতীয়বার বিয়ে করতে অনুরোধ করতেন রোজই। প্রথমে বিয়ে করতে রাজি না হলেও সমস্ত পরিস্থিতির কথা ভেবে শেষ পর্যন্ত বিয়েতে রাজি হয়েছিলেন রঞ্জন। ওর এক বন্ধুর মাধ্যমে রঞ্জনের কথা হয়েছিল সুজাতার বাবার সঙ্গে। সেই যোগাযোগের সূত্র ধরেই এই বাড়িতে বউ হয়ে এসেছিলেন সুজাতা দেবী, আজ থেকে ৩২ বছর আগে। সুজাতাদের বাড়ির অর্থনৈতিক অবস্থা মোটেই ভালো ছিল না। তার বাবা তপন হালদারের ছিল ছোট একটা চায়ের দোকান। মাধ্যমিক পাশ করার পর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি পরিবারের বড় মেয়ে সুজাতার। সুজাতার আর ২ ভাইয়ের পড়াশোনার খরচ ও সংসার চালিয়ে হাতে কোনো টাকা পয়সা থাকতো না তপন হালদারের। তাই ২৭ বছর বয়স পর্যন্ত মেয়েকে পাত্রস্থ করতে সমর্থ হননি তিনি। মা ঠাকুমার সঙ্গে সংসারের কাজকর্ম করে ও ছোট ছোট কিছু ছেলে মেয়েকে প্রাইভেট পড়িয়ে দিন কাটছিল সুজাতার। সেই সময়ই রঞ্জন দত্তের সঙ্গে বিয়ের সম্বন্ধটা আসে। দোজবরে হলেও ব্যাংক ম্যানেজার ও সুদর্শন রঞ্জনের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হন সুজাতা দেবীর বাবা মা। অবশ্য তারা সুজাতার মতো জানতে চেয়েছিলেন রঞ্জনের মাকে কথা দেওয়ার আগে। শুধু বাবা মায়ের কথা ভেবেই নয়, রঞ্জনের অসহায়তার কথা ভেবেই এই বিয়েতে সম্মত হয়েছিলেন সুজাতা দেবী। বিয়ের পর পরম স্নেহে ৩ বছরের রণদীপ মানে রনিকে কাছে টেনে নিয়েছিলেন সুজাতা দেবী। রনির মায়া মাখানো বড় বড় চোখ দুটোর দিকে তাকিয়ে সত্যি মায়ায় পড়ে গিয়েছিলেন তিনি। ২ দিন না যেতে যেতেই রনিও আঁকড়ে ধরেছিল তাকে। মিনতি দেবীর শেখানো মতো মা বলেই তাকে ডাকতে শুরু করেছিল রনি। দিন যত গড়াচ্ছিল ততই রনির প্রতি টান বাড়ছিল তার। কখনো মনে হতো না তার যে রনি তার গর্ভজাত সন্তান নয়। সুজাতার উপর ছেলের ও সংসারের সব দায়িত্ব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন রঞ্জন দত্ত। মাসের প্রথমেই সংসার খরচের সব টাকা তুলে দিতেন সুজাতার হাতে। সবটুকু ঠিকঠাক সামলেও কিছু টাকা তার হাতে থেকে যেত। রঞ্জনকে সেই টাকা ফেরত দিতে গেলে তিনি নিতেন না। বলতেন, তোমার সংসার চালিয়ে যা বাঁচবে তা তুমি নিজের প্রয়োজনে খরচ করবে, নয়তো জমাবে। তাই করতেন সুজাতা। রনির বয়স ৪ বছর হতেই তাকে পাড়ার কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করে দিয়েছিলেন সুজাতা। নিজেই পড়াতেন রনিকে। রনিকে নিয়ে খুব আনন্দেই দিনগুলো কাটছিল তার। এরই মধ্যে একদিন বুঝতে পারলেন সুজাতা যে তিনি মা হতে চলেছেন। তার প্রেগনেন্সির ৮ মাস পেরোনোর পরই বাবা মা এসে নিয়ে গিয়েছিলেন সুজাতাকে। তবে রনিকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন সুজাতা। নর্মাল ডেলিভারি হয়েছিল সুজাতার। শুভর জন্মের ৩ দিন পর সুজাতা শুভকে নিয়ে নার্সিংহোম থেকে বাড়ি আসতেই ছোট্ট ভাইকে দেখে আনন্দে খুব নাচানাচি করেছিল রনি। সেই দিন থেকে শুরু করে শুভ অনেকটা বড় হওয়া পর্যন্ত সব সময় ওকে আগলে রাখত রনি। শুভ দাদার সঙ্গে সঙ্গেই থাকতো সব সময়। রনির ১০ বছর বয়সে মিনতি দেবী মারা গেলেন হার্ট অ্যাটাক করে। রনি আর শুভ ঠাম্মার কাছে শুতো রাত্রে। ঠাম্মা মারা যাওয়ার পর ওরা খুব ভয় পেত। তখন ২ ভাই দুদিক থেকে সুজাতাকে জড়িয়ে ধরে ঘুমোতো। রঞ্জন শুতেন আলাদা ঘরে। এইভাবে বছর ৫ চলেছিল। রনি ক্লাস 9-এ ওঠার পর নিজেই বলেছিল, মা, আজ থেকে আমি ভাইকে নিয়ে পাশের ঘরে শোবো। সেই দিন থেকে শুরু হলো ২ ভাইয়ের একসঙ্গে থাকা। তখন শুভ ক্লাস 5-এ পড়ে। ২ ভাইয়ের তখন সাংঘাতিক ভাব। ওদের এই ভাব দেখে আনন্দে বুক ভরে যেত সুজাতার। এইভাবেই পেরিয়ে যাচ্ছিল বছরগুলো। কিন্তু বিপত্তি ঘটল শুভ ক্লাস 9-এ উঠতে। রনি তখন বিএসসি ভর্তি হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশের পর রনিকে নিজের সঞ্চিত টাকায় একটা মোবাইল কিনে দিয়েছিলেন সুজাতা। সারাদিন নিজের পড়াশোনা নিয়ে রনি ব্যস্ত থাকলেও রাত্রে ঘুমানোর আগে রোজই ২ ভাইয়ে গেম খেলতো মোবাইলে। এতেই খুশি ছিল শুভ। কিন্তু হঠাৎ কি করে যেন মাথাটা বিগড়ে গেল ওর। একদিন স্কুল থেকে ফিরে বলল, আমার একটা মোবাইল চাই মা।
তুমি দাদাকে মোবাইল কিনে দিয়েছো, আমাকেও দিতে হবে। ছেলেকে শান্ত করতে সুজাতা বললেন, তুই আগে হাত পা ধুয়ে খেয়ে নে, তারপর কথা বলবো। শুভ বায়না ধরল, আমার কালই একটা মোবাইল চাই। সুজাতা বললেন, সেটা তো সম্ভব নয় বাবা, দাদা উচ্চ মাধ্যমিক পাশ করার পর ওকে মোবাইল কিনে দিয়েছি, তোকেও তখনই কিনে দেব। তাছাড়া আমার কাছে এখন টাকা নেই। শুভ গর্জে উঠল, দাদার বেলায় টাকা থাকে আর আমার বেলায় থাকে না। আসলে তুমি দাদাকে বেশি ভালোবাসো। কেন মা, ও তো তোমার নিজের ছেলে নয়, সৎ ছেলে। আর আমি তোমার নিজের ছেলে। নিজের ছেলেকে ছেড়ে সৎ ছেলেকে নিয়ে এত আদিক্ষেতা কেউ করে না। শুভর কথায় চমকে উঠলেন সুজাতা, বললেন, তোকে কে বলেছে এসব কথা? শুভ ঝাঁঝালো গলায় বলল, তুমি ভাবছো আমি কিছু জানি না? পাড়ার সবাই বলে তোর মা সৎ ছেলেকে নিয়ে বড় আদিক্ষেতা করে, তোর থেকে রনিকেই বেশি ভালোবাসে। সুজাতা হতভম্ব হয়ে গেলেন শুভর কথা শুনে। তবে বুঝতে অসুবিধা হলো না যে পাড়ার কেউই ওর মাথায় এসব ঢুকিয়েছে। সেই হলো সূত্রপাত। তারপর থেকেই রনিকে প্রচণ্ড হিংসা করতে লাগলো শুভ। রনির সঙ্গে ফোনে গেম খেলতো না, আর ভালো করে কথাও বলতো না। শুধু তাই নয়, তখন থেকেই সুজাতাকে সহ্য করতে পারত না শুভ। পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ায় শুভকে হোস্টেলে রেখে পড়াশোনা করাতে বাধ্য হলেন রঞ্জন দত্ত। এতটাই বিদ্বেষ ছিল ওর মা ও দাদার উপর যে ছুটি ছাটাতেও বাড়ি আসতো না শুভ। তবে উচ্চাকাঙ্ক্ষা ছিল ওর, তাই পড়াশোনাটা খুব মন দিয়ে করত। উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করল শুভ। জয়েন্ট দিয়ে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেল। হোস্টেলে থাকতো, তখনও বাড়ি আসতো হালে কালে, তাও এক বেলার জন্য। রঞ্জনের সঙ্গে ভালো করে কথা বললেও সুজাতা আর রণদীপের সঙ্গে নামমাত্র কথা বলতো। শুভদীপের যখন বিটেক ফোর্থ ইয়ার, তখনই বিজনেস ম্যানেজমেন্ট পাশ করে ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টে চাকরি পেয়ে গেল রণদীপ। কলকাতাতেই পোস্টিং হয়েছিল ওর। রঞ্জন দত্তের রিটায়ার হতে তখনও প্রায় 4 বছর মতো বাকি। সুজাতাকে বলেছিলেন, রনি চাকরি পেয়েছে, শুভর এমটেক কমপ্লিট হতে আর 3.5 বছর লাগবে, তারপর ওরও চাকরি হয়ে যাবে। আমি নিশ্চিত মনে অবসর নিতে পারবো, এমনকি মরেও শান্তি পাবো। তোমার জন্য আর কোনো চিন্তা থাকবে না। রঞ্জনের মুখে হাত চেপে ধরে সুজাতা বলেছিলেন, এমন কথা আর কোনোদিন মুখে আনবে না। তোমার আগে আমি যে চলে যাব না, তারই কোনো গ্যারান্টি আছে নাকি? সুজাতাকে জড়িয়ে ধরে রঞ্জন বলেছিলেন, সেটা যে কোনোভাবেই হবে না, সে ব্যাপারে আমি নিশ্চিত। আর তাছাড়া তোমার মাতৃভক্ত ছেলে রনি থাকতে চিন্তা তো নেই আমার। সত্যি রনি ভীষণভাবে মাতৃভক্ত ছিল চিরকালই। মাইনে পেলেই নিজের মাইনের অর্ধেক টাকা সুজাতার হাতে দিয়ে দিত রনি। ও অবশ্য নিজের জন্য কিছু টাকা রেখে পুরোটাই মায়ের হাতে দিতে চেয়েছিল। এতে আপত্তি জানিয়েছিলেন সুজাতা। বলেছিলেন, আমি এত টাকা নিয়ে কি করব বলতো? তোর বাবা শুভকে টাকা পাঠিয়ে বাকি অনেকটাই আমার হাতে দিয়ে দেয়, এতে দিব্য সংসার চালিয়ে নিতে পারি। তার থেকে তুই জমা আমাদের সকলের ভবিষ্যতের জন্য। রনি বলেছিল, ঠিক আছে, তাহলে আমার হাত খরচের অতিরিক্ত টাকাটা অর্ধেক তোমায় দেব আর অর্ধেকটা ব্যাংকে জমাবো। কারণ আমি ভালো করেই বুঝি যে শুভর জন্য অনেকটা টাকা পাঠানোর পর বাবা এখন বেশি টাকা তোমার হাতে দিতে পারে না। সংসার চালাতে তোমার একটু টানাটানি হয়। এবার থেকে ইচ্ছে মতন খরচ করবে আর নিজের কাছে কিছু রাখবে। রনির কাছ থেকে টাকা নিতে আর আপত্তি জানাননি সুজাতা। বেশ শান্তিতেই কাটছিল দিনগুলো। দেখতে দেখতে 4টে বছর কোথা দিয়ে পেরিয়ে গেল। রঞ্জন দত্তের অবসর নিতে আর মাত্র কয়েক দিন বাকি। 5 মাস আগেই শুভদীপ অবশ্য এমটেক কমপ্লিট করে ক্যাম্পাসিংয়ে চাকরি পেয়ে গিয়েছিল একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। মোটা স্যালারি পেলেও বাড়িতে একটা টাকাও পাঠাতো না ও। এক রবিবার বিকেলে বাড়ির গেটে একটা গাড়ি এসে দাঁড়ালো। সুজাতা এগিয়ে গিয়ে দেখলেন গাড়ি থেকে নামছে শুভ। মায়ের সঙ্গে কোনো কথা না বলেই সোজা বাবার কাছে এসে দাঁড়ালো ও। সুজাতা ও রনি ওর পিছু পিছু এলো।
কোনো রকম ভনিতা না করে শুভ বলল, আমি বেশিক্ষণ বসবো না, শুধু তোমাদের একটা কথা জানাতে এসেছি। আমি কলকাতাতেই একটা ফ্ল্যাট বুক করেছিলাম, এখন ওখানেই আছি। আমার এক কলিগকে বিয়ে করব বলে কথা দিয়েছি, তাকেই বিয়ে করব পরের মাসেই। তবে এখান থেকে বিয়ে করব না, কোর্ট ম্যারেজ করব। তারপর অফিসের স্টাফদের নিয়ে ওখানে একটা পার্টি দেব। তোমরা ইচ্ছে করলে যেতে পারো, আমি ডেটটা জানিয়ে দেবো ফোন করে। একটানা কথাগুলো বলে চুপ করলো শুভ। ওর কথায় সুজাতা ততটা আহত না হলেও ভেঙে পড়েছিলেন রঞ্জন দত্ত। মুখে কোনো কথা না বলে চুপ করে বসে রইলেন। তার মনের ভেতরে যে একটা ঝড় বইছিল সেটা তার মুখ দেখেই বুঝতে পারছিলেন সুজাতা। তবুও তিনি কিছু বললেন না নিজের গর্ভজাত সন্তানকে। এরপর শুভ বলেছিল, তোমরা যে আমার কথা শুনে খুশি হবে না সেটা জানতাম, তবুও জানিয়ে গেলাম কথাটা, যাতে আমার উপর কোনো প্রত্যাশা করে বসে না থাকো। তাছাড়া তোমাদের চিন্তা কি, বড় ছেলে তো আছে তোমাদের জন্য। এরপরও রঞ্জন, সুজাতা বা রনি কারো মুখ থেকে কোনো কথা বার হলো না। যেমন হঠাৎ করেই এসেছিল শুভ, সেভাবেই বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। কয়েকটা দিন মানসিক কষ্টে কাটলো, ক্রমশ নিজেদের সামলে নিয়েছিলেন রঞ্জন ও সুজাতা। রিটায়ারমেন্টের দিন বাড়ি ফিরে সুজাতার হাতে নিজের পাওনা উপহারগুলো দিয়ে রঞ্জন বললেন, আজ আমি এক দায়িত্ব থেকে মুক্ত হলাম, এরপর আর এক দায়িত্ব থেকে মুক্ত হব। খুব তাড়াতাড়ি রনির বিয়ে দেব। তারপর রনি আর বৌমার উপর সংসারের দায়িত্ব ছেড়ে দিয়ে আমরা দুজনে একটু বেড়াবো। জীবনে তোমাকে নিয়ে বেড়াতে যাওয়াই হয়ে ওঠেনি, সংসার সংসার করে। এবার অনেক জায়গায় ঘুরবো। সুজাতা বলেছিলেন, বেশ তাই হবে। কিন্তু রঞ্জনের এই পরিকল্পনা শুনে বিধাতা বোধহয় অলক্ষ্যে হেসেছিলেন। রনির বিয়ের দেখাশোনা শুরু হয়েছিল। এর 1 মাসের মধ্যেই একদিন অসুস্থ হয়ে পড়লেন রঞ্জন। কিডনির অসুখ ধরা পড়ল তার। পরীক্ষা করে জানা গেল তার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। চিকিৎসা শুরু হলো, নিয়মিত ডায়ালাসিস চলতে লাগলো। এরই মধ্যে রঞ্জনের জিদে রনির বিয়ে দিতে বাধ্য হলেন সুজাতা। বাবা অসুস্থ, তাই বিশেষ আড়ম্বর ছাড়াই বিয়ে করলো রণদীপ। দীপ্তি এলো এই বাড়িতে বউ হয়ে। এসে থেকেই অসুস্থ শ্বশুরের সেবা যত্ন করতে শুরু করলো দীপ্তি। কিন্তু রঞ্জনের অবস্থা ক্রমশ খারাপের দিকে যেতে লাগলো। প্রথমে মাসে 2টো করে ডায়ালাইসিস দেওয়া হতো, তারপর প্রতি সপ্তাহে। বাবার অসুখের খবর শুনে শুভ একদিন এলো স্ত্রীকে নিয়ে, ঘণ্টাখানেক থেকে চলে গেল, কিন্তু কোনো রকম আর্থিক সাহায্য করার কথা মুখেও আনলো না। প্রতিবারই ডায়ালাইসিস নিতে যাওয়ার সময় সুজাতা ও রনি রঞ্জনের সঙ্গে নার্সিংহোমে যেত। 4 মাস পেরোনোর পর সেদিন দুর্বল শরীরে ডায়ালাইসিস নেওয়ার পর নার্সিংহোমেই হার্ট ফেল করে মারা গেলেন রঞ্জন দত্ত। বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি এলো শুভ একাই। দাহ কার্য সম্পন্ন হতেই শ্মশান থেকেই নিজের ফ্ল্যাটে ফিরে গেল সে। আবার এসেছিল বাবার আদ্য শ্রাদ্ধের দিন, তবে সেদিনও একাই এসেছিল। মায়ের কাছে এসে একবার দাঁড়ানোর প্রয়োজনটুকুও বোধ করেনি। শ্রাদ্ধ বাসরে বসেছিল একা একাই। শ্রাদ্ধের কাজ মিটে যেতেই সন্ধেবেলায় ফিরে গিয়েছিল। সবটাই ছিল দায়সারা। সেই ছেলে যে মায়ের অসুখের খবর শুনে একবারও দেখতে আসবে না, এটাই স্বাভাবিক ছিল সুজাতার কাছে। তবুও অবাধ্য মন মানে না, কষ্টটা চেপে রাখতে পারেন না, আপনা থেকেই চোখে জল এসে যায়। যতই হোক নিজের গর্ভজাত সন্তান তো। বিকেল 4টে বাজতেই 1 প্লেট কাটা ফল নিয়ে সুজাতার ঘরে ঢুকলো দীপ্তি। সুজাতা বললেন, তোর কি মাথা খারাপ? এত ফল আমি এখন খাবো? আমি ভাবলাম চা খাবো একটু। অবশ্যই খাবে। ডাক্তার মিত্র বলেছেন তোমার অ্যানিমিয়া, দুর্বলতা থেকেই অজ্ঞান হয়ে গিয়েছিলে তুমি। খাবার চাট করে দিয়েছেন উনি, ওষুধের সঙ্গে সঙ্গে সেগুলোও খেতে হবে। তাড়াতাড়ি খেয়ে নাও, সন্ধেবেলা চা খাবে। দীপ্তি নাছোড়বান্দা, অগত্যা সব ফল খেতে হলো সুজাতাকে। সন্ধেবেলায় চায়ের টেবিলে বসে একসাথে চা খাচ্ছিলেন রণদীপ, দীপ্তি ও সুজাতা। রণদীপের ফোনটা বেজে উঠল। রনি বলল, এই দেখো মা, শুভ ফোন করেছে। সুজাতা গম্ভীর গলায় বললেন, কলটা রিসিভ করে স্পিকারে দে। মনে মনে একটা ভয় কাজ করছিল রনির। শুভ কি বলবে বুঝতে পারছিল না, কিন্তু মায়ের কথার অবাধ্য হতে পারল না। স্পিকার অন করলো ও।
ও প্রান্ত থেকে শুভর গলা শোনা গেল। ওয়াশরুম থেকে এসে তোর মিস কল দেখলাম, কিন্তু তুই আবার ফোন করেছিলি কেন? আমি তো যা বলার সকালেই তোকে বলে দিয়েছি। রনির গলাটা কেঁপে উঠল। ও বলল, শুভ মা রয়েছে কাছে, আর ফোনটা স্পিকারে দেওয়া আছে। শুভ উষ্মা মেশানো গলায় বলল, ভালোই তো, মিসেস সুজাতা দত্ত নিজে কানেই শুনুন। আমি আবারও বলছি যে ওনাকে দেখতে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই, আর তুই থাকতে আমার আবার প্রয়োজন কি? রনির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সুজাতা বললেন, এটা তুই ঠিকই বলেছিস। রনি আমার তেমনই ছেলে যে একাই 100। শুভ বিদ্রূপের হাসি এসে বলল, আমার ছেলে করে যতই গলা ফাটাও, তাতে সত্যিটা মিথ্যা হবে না। রণদীপ দত্ত আসলে জয়শ্রী দত্তের ছেলে। তুমি ওর সৎ মা। বাবার দৃষ্টি কাড়ার জন্যেই ওকে নিয়ে আদিক্ষেতাটা শুরু করেছিলে, আর এখন করে চলেছ নিজের স্বার্থের জন্য। শুভর মুখে কথাগুলো শুনে বুকের মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে সুজাতার। তবু নিজেকে কঠিন করে বললেন, তুই কি ভাবিস তাতে আমার কিচ্ছুই এসে যায় না। এই মুহূর্তে আমার মনে হচ্ছে রনি আমার একমাত্র সন্তান। আমার আর কোনো সন্তান নেই। আমি ভুলে যাব যে আমি কোনো কুলাঙ্গারের জন্ম দিয়েছিলাম। আমি রনিকে ওর মৃত বাবার দিব্যি দিয়ে বলছি যে আমার মৃত্যুর সংবাদ যেন তোকে না দেয়। শুভ বলল, ভালোই হলো, আমার আর কোনো দায় রইল না। সুজাতার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে লাইনটা কেটে দিল রনি। তৎক্ষণাৎ কান্নায় ভেঙে পড়লেন সুজাতা। তাকে দুহাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরল রনি। চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল, তুমি শুভর কথা কিছু ভেবো না মা, ও একটা অমানুষ। সুজাতা বললেন, বল না বাবা, তোর কি কখনো মনে হয়েছে যে আমি তোর সৎ মা? দুনিয়ার কাছে তো আমি তাই। রনি মাকে আরও জোরে চাপটে ধরে বলল, দুনিয়া কি ভাবলো তাই নিয়ে আমার কিচ্ছু এসে যায় না মা। এতদিন জানতাম আমি তোমার বড় ছেলে, কিন্তু তুমি যখন চাইছো তখন আজ থেকে ভাববো আমি তোমার একমাত্র ছেলে। শুভর কঠিন কথাগুলো কঠিন করে দিয়েছে সুজাতার মনকে। তাই সব কষ্টকে দূরে সরিয়ে দিয়ে এক মুখ হেসে ইশারায় দীপ্তিকে কাছে ডাকলেন সুজাতা। দীপ্তি এসে কাছে দাঁড়াতেই দুহাত দিয়ে দুজনকে জড়িয়ে ধরে সুজাতা বললেন, তুই আমার একমাত্র ছেলে ঠিকই, তবে আমি 2 সন্তানের মা। আমার এক ছেলে ও এক মেয়ে। জীবনের শেষ দিন পর্যন্ত এটাই মনে রাখবো। কথা বলতে বলতে রনি ও দীপ্তির কপালে স্নেহের চুম্বন এঁকে দিলেন সুজাতা। এই মুহূর্তে 3 জনেরই চোখে বইছে জলের ধারা। তবে এই অশ্রু দুঃখের নয়, এই অশ্রু আনন্দের। গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।